দ্য সেকেন্ড কামিং, উইলিয়াম বাটলার ইয়েটস। যদি বাংলা করা হয় দ্বিতীয় আগমন। গভীর অর্থবহ এক কবিতা, আমার অত্যন্ত প্রিয় কবিতা। কবিতাটি শুরু করার আগে আমরা কবিতাটির পটভূমি একটু জেনে নেব। উইলিয়াম বাটলার ইয়েটস রচিত দ্য সেকেন্ড কামিং কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1919। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভয়াবহ পরিস্থিতির পটভূমিতে লেখা। যুদ্ধের ফলে ইউরোপ জুড়েই ধ্বংস, রক্তপাত, অস্থিরতা ও নৈতিক অবক্ষয় দেখা দেয়। মানুষ শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর বিশ্বাস হারাতে শুরু করে। এই অরাজক ও ভীতিকর পরিবেশ কবিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এছাড়াও 1919 সালে শুরু হওয়া আইরিশ স্বাধীনতা যুদ্ধও কবির মনে অস্থিরতা সৃষ্টি করেছিল। তিনি অনুভব করেছিলেন যে পৃথিবী এক ভয়ঙ্কর পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরনো সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়ছে। ইয়েটস ইতিহাসকে জায়ার বা ঘূর্ণায়মান চক্র হিসেবে কল্পনা করেছেন। তার মতে প্রতিটি সভ্যতার একটি নির্দিষ্ট সময়কাল থাকে, যখন সেই যুগের শেষ হয়, যখন সেই যুগের অবসান হয়, তখন সমাজে বিশৃঙ্খলা, হিংসা ও অস্থিরতা বেড়ে যায় এবং একটি নতুন যুগের সূচনা হয়। কবিতায় ওয়াইডেনিং জায়ার এই ধারণার প্রতীক। কবিতার নাম দ্য সেকেন্ড কামিং খ্রিস্ট ধর্মের যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন এর ধারণা থেকে নেওয়া হলেও এখানে কবি শান্তি ও মুক্তির আগমন বোঝাননি বা সেটা নিয়ে কোনো বার্তাও দেননি, বরং তিনি এক ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক নতুন শক্তির আগমনের ইঙ্গিত দিয়েছেন। অনেক ঐতিহাসিক মনে করেন যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো পৃথিবীর ইতিহাসে সংঘটিত সবথেকে ধ্বংসাত্মক যুদ্ধ, যা জলে, স্থলে, অন্তরিক্ষে এমনকি সমুদ্রের গভীরে পর্যন্ত সংঘটিত হয়েছিল। বিপুল পরিমাণে সম্পত্তিহানি এবং মানব জীবন ধ্বংস হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জনৈক অর্থনীতিবিদ বলেছিলেন যে 1200 মাইল রাস্তা যদি পরপর টাকা ভর্তি ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়, তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই কবিতার শেষ লাইনে আমরা দেখব যে কবি এক ভয়ঙ্কর ভবিষ্যতের চিত্র দেখতে পান। কবি এক ভয়ঙ্কর ভবিষ্যতের চিত্র দেখতে পাচ্ছেন। তাহলে কি কবি দেখতে পেয়েছিলেন যে অদূর ভবিষ্যতে আরেকটি ভয়ঙ্কর ধ্বংসাত্মক যুদ্ধ সংগঠিত হতে চলেছে? আমরা অ্যাবাউট দ্য পয়েট এবং অ্যাবাউট দ্য পোয়েম আগে পড়ে নিই, তারপর কবিতার মধ্যে চলে যাব। অ্যাবাউট দ্য পয়েট, William Butler Yeats, 1865-1939, was an Irish poet, dramatist and writer. উইলিয়াম বাটলার ইয়েটস জন্ম 1865, মৃত্যু 1939। তিনি ছিলেন একজন আইরিশ কবি, নাট্যকার এবং লেখক। ড্রামা থেকে আসছে ড্রামাটিস্ট, নাট্যকার। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার্স অফ 20th century লিটারেচার। তিনি বিংশ শতাব্দীর সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। ফরমোস্ট, প্রধান, শ্রেষ্ঠ, লিডিং। তিনি বিংশ শতাব্দীর সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। হি ওয়াজ এ ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য আইরিশ লিটারেরি রিভাইভাল। রিভাইভ থেকে আসছে রিভাইভাল, পুনর্জাগরণ। তিনি আইরিশ সাহিত্যে পুনর্জাগরণের একটি চালিকা শক্তি ছিলেন। ড্রাইভিং ফোর্স, চালিকা শক্তি। In 1923, he was awarded the Nobel Prize in Literature and later served 2 terms as a senator of the Irish Free State. 1923 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং পরে আইরিশ ফ্রি স্টেটের সিনেটর হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। 1923 সালে তিনি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কারে ভূষিত হন। and later served 2 terms as a senator of the Irish Free State. আইরিশ ফ্রি স্টেটের সিনেটর হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। He studied poetry from an early age when he became fascinated by Irish legends and the occult. Fascinated, মুগ্ধ, আকৃষ্ট, captivated, noun form হয় fascination। উচ্চারণ হবে অকাল্ট। অ্যাডাল্ট যেরকম উচ্চারণ হয় সেরকম হবে অকাল্ট। এটার অর্থ হচ্ছে গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা, মিস্টিক্যাল। হি স্টাডিড পোয়েট্রি ফ্রম অ্যান আর্লি এজ। ছোটোবেলা থেকেই তিনি কবিতা পড়তেন, কবিতা অধ্যয়ন করতেন। when he became fascinated by Irish legends and occult.
এবং আইরিশ কিংবদন্তি ও গুপ্তবিদ্যার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। হোয়াইল ইন লন্ডন হি বিকেম পার্ট অফ দ্য আইরিশ লিটারেরি রিভাইভাল। লন্ডনে থাকাকালীন তিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণের অংশ হয়ে ওঠেন। হিজ আর্লি পোয়েট্রি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক অ্যান্ড মেনি মোর। তার প্রথম দিকে লেখা কবিতাগুলি জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ব্লেক প্রমুখ কবিদের দ্বারা প্রভাবিত হয়েছিল। হি হ্যাড বিকাম দ্য চিফ প্লেরাইট ফর দ্য আইরিশ লিটারেরি থিয়েটার ইন 1897। প্লেরাইট এখানে বানান লক্ষ্য করো, রাইট WRIGHT, নাট্যকার অর্থে। 1897 সালে তিনি আইরিশ লিটারেরি থিয়েটারের প্রধান নাট্যকার হন। অ্যান্ড আর্লি অন প্রমোটেড ইয়াঙ্গার পয়েট সাচ এজ এজরা পাউন্ড, এবং পরবর্তীকালে এজরা পাউন্ডের মতো তরুণ কবিদের উৎসাহিত করেন। প্রমোট থেকে আসছে প্রমোটেড, উৎসাহিত করেছেন, এনকারেজড। The Second Coming was first printed in the Dial in November 1920 and included in his 1921 collection of verses Michael Robertes and the Dancer. দ্য সেকেন্ড কামিং এই কবিতাটি প্রথম 1920 সালের নভেম্বর মাসে দ্য ডায়াল পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে 1921 সালে তার মাইকেল রবার্টেস অ্যান্ড দ্য ড্যান্সার কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ইনক্লুড, তার থেকে ইনক্লুড অন্তর্ভুক্ত করা, ইনক্লুডেড অন্তর্ভুক্ত হয়। দ্য পোয়েম ইউজেস খ্রিস্টান ইমেজারি রিগার্ডিং দ্য অ্যাপোক্যালিপস অ্যান্ড সেকেন্ড কামিং টু ডেসক্রাইব এলিগোরিক্যালি দ্য অ্যাটমসফিয়ার অফ পোস্ট ওয়ার ইউরোপ। এলিগোরির থেকে আসছে এলিগোরিক্যালি, রূপকভাবে, প্রতীকীভাবে, সিম্বলিক্যালি। অ্যাপোক্যালিপস মহাপ্রলয়, ধ্বংসযজ্ঞ, ডুমসডে। পোস্ট ওয়ার ইউরোপ যুদ্ধ পরবর্তী ইউরোপ। কবিতাটি খ্রিস্টীয় মহাপ্রলয় ও যিশুর দ্বিতীয় আগমনের প্রতীক ব্যবহার করে যুদ্ধ পরবর্তী ইউরোপের পরিবেশকে রূপকভাবে তুলে ধরেছে। রিপিট, দ্য পয়েট ইউজেস খ্রিস্টান ইমেজারি রিগার্ডিং দ্য অ্যাপোক্যালিপস অ্যান্ড সেকেন্ড কামিং। কবিতাটি খ্রিস্টীয় মহাপ্রলয় এবং যিশুর দ্বিতীয় আগমনের প্রতীককে ইমেজারি, চিত্রকল্প হিসেবে ব্যবহার করে যুদ্ধ পরবর্তী ইউরোপের পরিবেশকে রূপকভাবে তুলে ধরেছে। To describe allegorically the atmosphere of post-war Europe. It is considered a canonical work of modernist poetry and has been reprinted in several collections, including the Norton Anthology of Modern Poetry. Canonical work, সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত, অথরিটেটিভ। মডার্নিস্ট পোয়েট্রি, আধুনিক কবিতা, আধুনিকতাবাদী কবিতা। এটি আধুনিকতাবাদী কবিতার একটি শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত এবং বিভিন্ন কাব্যগ্রন্থে, বিভিন্ন কবিতার সংকলনে, তার মধ্যে রয়েছে নর্টন অ্যান্থোলজি অফ মডার্ন পোয়েট্রি, এইরকম সংকলনে এটি পুনর্মুদ্রিত হয়েছে। দ্য পোয়েম ওয়াজ রিটিন ইন দ্য আফটারম্যাথ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন জানুয়ারি 1990, হুইচ ফলোড দ্য ইস্টার রাইজিং ইন এপ্রিল 1916. The poem was written in the aftermath of the First World War and the beginning of the Irish War of Independence in January 1919. এই কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এবং 1919 সালের জানুয়ারিতে শুরু হওয়া আইরিশ স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়। হুইচ ফলোড দ্য ইস্টার রাইজিং ইন এপ্রিল 1916। এই যুদ্ধটি 1916 সালের ইস্টার রাইজিংয়ের পরে শুরু হয়েছিল। ইস্টার রাইজিং ছিল 1916 সালে আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ। এটি শুরু হয়েছিল ইস্টার মানডেতে, তাই এর নাম ইস্টার রাইজিং। আইরিশ বিপ্লবীরা ডাবলিন শহরের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আয়ারল্যান্ডকে স্বাধীন দেশ ঘোষণা করেছিলেন। যদিও কয়েকদিনের মধ্যেই ব্রিটিশ সেনাবাহিনী বিদ্রোহ দমন করে, তবু এই ঘটনাটি পরে আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছিল। Yet saw human history as a series of epochs, উচ্চারণ লক্ষ্য করো, নট ইপচ, ইপক CH ক উচ্চারণ হবে। Yet saw human history as a series of epochs, what he called gyres. কবি ইয়েটস মানব ইতিহাসকে বিভিন্ন যুগের ধারাবাহিকতা হিসাবে দেখতেন, যেগুলো তিনি জায়ার নামে অভিহিত করেছিলেন। ইপক কথাটার অর্থ হচ্ছে এরা, কাল বা যুগ। He saw the age of classical antiquity as beginning with the Trojan War and then that
1000 year cycle was overtaken by the Christian era, which is coming to a close. Antiquity, প্রাচীন যুগ, এনশিয়েন্ট টাইমস, প্রাচীনকাল। তার মতে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার যুগ ট্রয় যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছিল এবং সেই 1000 বছরের চক্র পরে খ্রিস্টীয় যুগ দ্বারা প্রতিস্থাপিত হয়, যা তখন শেষের দিকে এগোচ্ছিল। Harold Bloom in 1986 cited the poem as one of the most universally admired poems of our century. দেখো কবিতা সম্পর্কে কি বলা হচ্ছে। 1986 সালে হ্যারল্ড ব্লুম এই কবিতাটিকে আমাদের শতাব্দীর সর্বাধিক প্রশংসিত কবিতাগুলোর একটি বলে উল্লেখ করেন। ইউনিভার্সালি, সর্বজনীনভাবে, ওয়াইডলি, অ্যাডমায়ার, প্রশংসিত, প্রেজড, সমাদৃত। আগেই বলেছি এটা অত্যন্ত জনপ্রিয় কবিতা এবং গভীর অর্থবহ একটি কবিতা। আমরা এরপর কবিতায় চলে আসব। এই কবিতায় ইয়েটস দেখিয়েছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর ভয়ঙ্কর বিশৃঙ্খলা, হিংসা ও নৈতিক পতনের মধ্যে পড়েছে। পুরানো সভ্যতা ও মূল্যবোধ ভেঙে যাচ্ছে, ভালো মানুষরা দুর্বল হয়ে পড়েছে আর খারাপ শক্তিগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। কবি মনে করেন মানব সভ্যতা এক নতুন যুগে প্রবেশ করছে, কিন্তু সেই নতুন যুগ শান্তির নয়, বরং অশুভ ও ধ্বংসের। রাব বিস্ট আসলে সেই ভয়ঙ্কর নতুন যুগের প্রতীক, যা মানবতার জন্য আতঙ্ক বয়ে নিয়ে আসবে। ডব্লিউ বি ইয়েটসের দ্য সেকেন্ড কামিং শুধু একটা কবিতা নয়, এটি আধুনিক সভ্যতার সংকট, মানবতার পতন এবং ভবিষ্যতের ভয়ঙ্কর আশঙ্কার এক গভীর ভবিষ্যৎবাণী। কবিতাটি আমরা আগেই বলেছি প্রথম বিশ্বযুদ্ধের পরে লেখা হয়েছিল, যখন পৃথিবী জুড়ে মৃত্যু, ধ্বংস, রাজনৈতিক অস্থিরতা এবং নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়েছিল। ইয়েটস মনে করছিলেন মানব সভ্যতা তার পুরনো স্থিতি হারিয়ে ফেলেছে এবং ভয়ঙ্কর নতুন যুগের দিকে এগোচ্ছে। কবিতাতে আমরা চলে আসি। আমরা প্রথমে প্রতি দু লাইনের সরল অর্থ এবং তারপরে সেই লাইনের ভিতর যে গভীরতর অর্থ লুকিয়ে রয়েছে তা আলোচনা করব এবং তার সাথে কঠিন শব্দগুলো আলোচনা করব। চলে এসো, শুরু করে যাক। দ্য সেকেন্ড কামিং। Turning and turning in the widening gyre, the falcon cannot hear the falconer. Turning, আবর্তিত হওয়া, আবর্তন, তার থেকে আসছে টার্নিং, আবর্তিত হওয়া, রোটেটিং। জায়ার, ঘূর্ণিবৃত্ত, আবর্ত, স্পাইরাল, ভোটেক্স, সার্কুলার মুভমেন্ট। ওয়াইডেনিং, ওয়াইড থেকে আসছে ওয়াইডেনিং, ওয়াইড, প্রশস্ত, বিস্তৃত, এখানে ক্রমশ বিস্তৃত এই অর্থে। ফালকন, বাজ পাখি, ফালকনার, বাজ পাখি প্রশিক্ষক, ট্রেনার, হ্যান্ডলার। সরল অর্থ আমরা দেখে নিই। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফালকন ক্যান নট হিয়ার দ্য ফালকনার। টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরতে ঘুরতে ক্রমশ বিস্তৃত বৃত্তে সব কিছু ছড়িয়ে পড়ছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ঘুরতে ঘুরতে ক্রমশ বিস্তৃত বৃত্তে সব কিছু ছড়িয়ে পড়ছে। দ্য ফালকন ক্যান নট হিয়ার দ্য ফালকনার, বাজ পাখি আর তার প্রশিক্ষক বা নিয়ন্ত্রকের কথা শুনতে পাচ্ছে না। ঘুরতে ঘুরতে ক্রমশ বিস্তৃত বৃত্তে সব কিছু ছড়িয়ে পড়ছে, অর্থাৎ পৃথিবী ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সভ্যতা এমন এক বিশৃঙ্খলার দিকে এগোচ্ছে যেখানে পুরানো শৃঙ্খলা ভেঙে পড়ছে। দ্য ফালকন ক্যান নট হিয়ার দ্য ফালকনার, অর্থাৎ বাজ পাখি আর তার প্রশিক্ষক বা নিয়ন্ত্রকের কথা শুনতে পাচ্ছে না, অর্থাৎ নিয়ন্ত্রণকারী ও নিয়ন্ত্রিতের সম্পর্ক ভেঙে গেছে। মানুষ, সমাজ, নীতি ও ঈশ্বরের নির্দেশনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। হোল্ড, ধরে রাখা, সেন্টার, কেন্দ্র। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। অ্যানার্কি, অরাজকতা, নৈরাজ্য। আটার ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার। কেয়স, লুজড, মুক্ত হওয়া, ছড়িয়ে পড়া, রিলিজড, আনলিস্ট। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না, অর্থাৎ সমাজের মূল কাঠামো দুর্বল হয়ে গেছে। নৈতিকতা, ধর্ম, রাজনৈতিক স্থিতি ধ্বংসের মুখে। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উপর নিছক অরাজকতা নেমে এসছে।
খাঁটি বিশৃঙ্খলা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, অর্থাৎ যুদ্ধ, হিংসা, নৈতিক অবক্ষয় মানব সভ্যতাকে গ্রাস করেছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়ার দ্য সিরোমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। ডিমড অনুজ্জ্বল, ডার্কেন্ড, ব্লাড ডিমড রক্তে অন্ধকারাচ্ছন্ন, ব্লাড স্টেন্ড রক্তে ভিজে গেছে, রক্তের অন্ধকার, রক্তে অন্ধকার হয়ে যাওয়া জোয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে, অর্থাৎ রক্তের ঢেউ চারদিকে পরিব্যাপ্ত হয়েছে, অর্থাৎ যুদ্ধ, হত্যা, হিংসার রক্তস্রোত পৃথিবীকে গ্রাস করেছে। রক্তপাত, সহিংসতা সর্বত্র, প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংস ও মানুষের নিষ্ঠুরতা চারদিকে ছড়িয়ে পড়েছে। দ্য সিরোমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সিরোমনি পর্বাদি পালন, এ রিলিজিয়াস রাইট, ইনোসেন্স নিষ্পাপতা, সিনলেস ব্লেমলেস, পিউরিটি, ড্রাউন্ড ডুবে যাওয়া, ডুবে গেছে, সাবমার্জড ওভারওয়েলমড, অর্থাৎ নির্দোষতার পবিত্রতা ডুবে গেছে, নিষ্পাপতার সমস্ত আচার যেন ডুবে গেছে, অর্থাৎ ভালোত্ব, পবিত্রতা হারিয়ে গেছে, মানুষের মানবিকতা ধ্বংস হয়ে গেছে, মানবতার ভালো দিকগুলো হিংসা ও পাপের চাপে হারিয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। দ্য বেস্ট সেরা মানুষদের মধ্যে দৃঢ়তা নেই, সেরা মানুষদের মধ্যে কোনো দৃঢ় বিশ্বাস নেই। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। প্যাশনেট প্রবল আবেগপূর্ণ, ইন্টেন্স ফার্ভেন্ট, ইন্টেন্সিটি তীব্রতা, ফোর্স স্ট্রেংথ, অর্থাৎ ভালো মানুষরা দুর্বল ও নীরব হয়ে পড়েছে। আর সবচেয়ে খারাপরা, হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, আর সবচেয়ে খারাপরা প্রবল উন্মত্ত আবেগে পূর্ণ, প্রবল উন্মত্ত আবেগে ভরপুর, অর্থাৎ খারাপ ও হিংস্র লোকেরাই সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠেছে। খারাপ লোকেরা অত্যন্ত সক্রিয় ও আগ্রাসী, অর্থাৎ অশুভ শক্তি সমাজকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এরপর চলে আসি দ্বিতীয় স্তবকে। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। রিভিলেশন প্রকাশ, ভবিষ্যৎবাণী, প্রফেসি, ডিসক্লোজার, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রকাশ বা ভবিষ্যৎবাণী আসন্ন। কবি অনুভব করছেন কোনো পরিবর্তন পৃথিবীর সামনে আসতে চলেছে, অর্থাৎ মানব সভ্যতা এক নতুন যুগের দ্বার প্রান্তে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই দ্বিতীয় আগমন, সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, ইজ অ্যাট হ্যান্ড আসন্ন, ঘনায়মান, নিশ্চয়ই দ্বিতীয় আগমন খুব কাছে, অর্থাৎ খ্রিস্টের পুনরাগমন আসছে। পৃথিবীতে বড় পরিবর্তন, কবি বড় পরিবর্তনকে ভয়ঙ্কর পরিবর্তন হিসেবে ধরে নিয়েছেন। যিশুর পুনরাগমনের ধারণাকে কবি ভয়ঙ্কর পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। নিশ্চয়ই দ্বিতীয় আগমন ঘনিয়ে এসছে, অর্থাৎ পৃথিবীতে বড় পরিবর্তন বা ধ্বংস আসন্ন। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, দ্বিতীয় আগমন, এই শব্দগুলো মুখ থেকে বেরোতেই, অর্থাৎ শব্দ উচ্চারণের সাথে সাথেই কবির মনে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। কী সেই দৃশ্য? হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি। ভাস্ট বিশাল, এনরমাস, ইমেন্স। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, যখন স্পিরিটাস মুন্ডি বিশ্বাত্মা, ওয়ার্ল্ড স্পিরিট, কালেকটিভ সোল, স্পিরিট অব দ্য আর্থ, ঠিক তখনই বিশ্বাত্মা বা সমষ্টিগত চেতনা থেকে এক বিশাল চিত্র ভেসে ওঠে, অর্থাৎ কবির মনে এক অদ্ভুত দৃশ্য আসে। মানবজাতির গভীর অবচেতন থেকে অশুভ শক্তির উত্থান। এই অশুভ শক্তি বিশৃঙ্খল এবং একটি বিক্ষুব্ধ ভবিষ্যৎকে তুলে ধরেছে। ইয়েটসের ব্যবহৃত এই উক্তি ভয়, অনিশ্চয়তা এবং ইতিহাসের চক্রাকার আবর্তনের প্রকৃতিকে প্রদর্শন করেছে, অর্থাৎ মানবজাতির সম্মিলিত অবচেতন মন থেকে এক অশুভ শক্তির জন্ম হচ্ছে। মুন্ডি একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হলো ওয়ার্ল্ড বা পৃথিবী, বিশ্ব। স্পিরিটাস স্পিরিট, আত্মা, চেতনা।
মুন্ডি ওয়ার্ল্ড বা বিশ্ব, একসাথে স্পিরিটাস মুন্ডি, তার অর্থ হচ্ছে বিশ্ব চেতনা বা বিশ্ব মানস। আমরা সমষ্টিগত চেতনাও বলতে পারি। কবি মনে করেন মানবজাতির গভীর অবচেতনে বহু ভয়, হিংসা এবং অশুভ শক্তি লুকিয়ে আছে। সেই অন্ধকার শক্তি এখন প্রকাশ পেতে চলেছে। এই কবি সাহিত্যিক এদেরকে প্রফেটও বলা হয়। ভবিষ্যতের বড় বড় ঘটনা এনারা আন্দাজ করতে পারেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 20 বছর পরেই আরেকটি ভয়ঙ্করতম ধ্বংসাত্মক যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কবি কি সেই ভয়ঙ্কর অন্ধকার শক্তির প্রকাশ তার আগেই দেখতে পেয়েছিলেন? ট্রাভেলস মাই সাইট সামহায়ার ইন স্যান্ডস অফ ডেজার্ট, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিকে আতঙ্কিত করে। ট্রাভেল, বিচলিত করা, ডিস্টার্ব, ফ্রাইটেন, আমার দৃষ্টিকে অস্থির করে তোলে। ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিকে বিচলিত করে, আমার দৃষ্টিকে আতঙ্কিত করে, আমার দৃষ্টিকে অস্থির করে তোলে। সামহায়ার ইন দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট, মরুভূমির কোথাও, ডেজার্ট মরুভূমি। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, সিংহের দেহ ও মানুষের মাথাওয়ালা এক প্রাণী। মরুভূমি এখানে সভ্যতার শূন্যতা ও আধ্যাত্মিক মরুভূমির প্রতীক। কবি এখানে এক রহস্যময় দৃশ্য দেখছেন। কবি এক অশুভ ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান যা তাকে আতঙ্কিত করে তোলে। কেমন সেই দৃশ্য? সিংহের দেহ ও মানুষের মাথাওয়ালা এক আকৃতি। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, সিংহের দেহ ও মানুষের মাথাওয়ালা এক প্রাণী, অর্থাৎ স্ফিংস সদৃশ একটি দানব, যা দানবীয় শক্তির প্রতীক, একটি নতুন যুগের ভয়ঙ্কর ও অমানবিক শক্তির প্রতীক। A gaze blank and pitiless as the sun is moving its slow things while all about it reel shadows of the indignant desert birds. A gaze blank and pitiless as the sun, gaze, দৃষ্টি, stare, look. Blank, ফাঁকা, উদাস, empty, indifferent. Pitiless, নির্মম, unkind, cruel, merciless. এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, যার দৃষ্টি সূর্যের মতো শূন্য ও নির্মম, অর্থাৎ তার দৃষ্টি সূর্যের মতো নির্দয় ও শূন্য, অর্থাৎ প্রাণীটা যথেষ্ট নিষ্ঠুর। নতুন শক্তির মধ্যে কোনো মানবতা নেই। এই নতুন আগত শক্তির মধ্যে কোনো মানবিকতা বা দয়া নেই। ইজ মুভিং ইটস স্লো থাইজ হোয়াইল অল অ্যাবাউট ইট। ইজ মুভিং ইটস স্লো থাইজ, থাইজ উরু, আপার লেগস। সে ধীরে ধীরে তার ভারী পা এগিয়ে নিয়ে যাচ্ছে, আর তার চারপাশে, অর্থাৎ দানবীয় শক্তি ধীরে হলেও নিশ্চিতভাবে এগিয়ে আসছে। অর্থাৎ দানবীয় শক্তি সে ধীরে ধীরে তার বিশাল পা নাড়াচ্ছে। সেই অর্থাৎ অশুভ শক্তি ধীরে ধীরে পৃথিবী দখল করছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, আর তার চারপাশে। রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ড, ইন্ডিগন্যান্ট ক্রুদ্ধ, ক্ষুব্ধ, অ্যাংরি, আউটরেজড। রিল ঘুরপাক খাওয়া, ওয়ার্ল, WHIRL উচ্চারণ, ওয়ার্ল, স্টেগার। ক্রুদ্ধ মরুভূমির পাখিদের ছায়া ঘুরপাক খাচ্ছে। ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ক্রুদ্ধ মরুভূমির পাখিরা, অর্থাৎ ক্রুদ্ধ মরুভূমির পাখিদের ছায়া ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ সাধারণ পাখিরা আতঙ্কিত, অর্থাৎ প্রকৃতিও যেন এই অশুভ আগমনে ভীত। প্রকৃতিও এই অশুভ আগমনে অস্থির ও আতঙ্কিত। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেন বাট নাও আই নো দ্য 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. উচ্চারণ লক্ষ্য করো, were vexed, not vexed, were vexed. ভেক্সড বিরক্ত, অস্থির বা যন্ত্রণাগ্রস্ত। ট্রাভেলড, অ্যানয়েড, ডিস্টার্বড। দ্য ডার্কনেস ড্রপস এগেন, অন্ধকার আবার নেমে আসে। ডার্কনেস অন্ধকার, গ্লুম শ্যাডো, বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি। অর্থাৎ কবি ভবিষ্যতের ভয়ঙ্কর সত্য বুঝতে পারেন। কবি সত্য উপলব্ধি করেন মানব সভ্যতার ভবিষ্যৎ ভয়াবহতা, যে আবার এক অন্ধকার নেমে আসতে চলেছে।
দ্য 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, যে 20 শতকের পাথরের মতো নিদ্রা, 2000 বছরের পাথরের মতো নিদ্রা, অর্থাৎ দীর্ঘ সময়ের নিস্তব্ধতা। স্টোন থেকে আসছে স্টোনি, পাথরের মতো, হার্ড, লাইফলেস, অর্থাৎ দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা অশুভ শক্তি জেগে উঠেছে। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই রকিং ক্রেডেল, এক দোলানো শিশু দোলনায় দুঃস্বপ্ন জেগে উঠেছে। ভেক্সড, বিরক্ত, উত্তেজিত। ডিস্টার্বড, ট্রাভেলড। ক্রেডেল, দোলনা। এ বেড অর ক্রিপ, অর্থাৎ দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা অশুভ শক্তি জেগে উঠেছে। একটি দোলনার আন্দোলনে দুঃস্বপ্ন পরিণত হয়েছে। একটি দোলানো শিশুর দোলনায় দুঃস্বপ্নে জেগে উঠেছে, অর্থাৎ যিশুর জন্মের প্রতীকী দোলনা এখন আতঙ্কের কারণ। অর্থাৎ যে সভ্যতা শান্তি এনেছিল তা এখন ভয়ের জন্ম দিচ্ছে, তা এখন দুঃস্বপ্নের জন্ম দিচ্ছে। রকিং ক্রেডল, এটি অনিশ্চয়তা ও অস্থিরতার একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যিশুর জন্ম মানব সভ্যতাকে বদলেছিল, এখন আরেক ভয়ঙ্কর জন্ম আসছে। And what rough beast its hour come round at last, slouches towards Bethlehem to be born. And what rough beast its hour come round at last, its hour come round at last, slouches towards Bethlehem to be born. রাব বিস্ট, ভয়ঙ্কর দানব, স্যাভেজ মনস্টার, আর কোনো ভয়ঙ্কর দানব যার সময় অবশেষে এসে গেছে। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অর্থাৎ এর সময় অবশেষে এসে গেছে। অর্থাৎ নতুন যুগে এক নিষ্ঠুর ধ্বংসাত্মক শক্তির আগমন ঘটবে। নিষ্ঠুর ধ্বংসাত্মক শক্তির আবির্ভাব ঘটছে, অর্থাৎ নতুন অশুভ যুগ শুরু হতে চলেছে। স্লাউচেস, স্লাউচ, শ্রান্ত, অলস ভঙ্গিতে হাঁটা। মুভস ইন এ ড্রুপসি লেজি স্লো ফ্যাশন। ট্রাজ, লার্চ, সে বেথলেহেমের দিকে ঢুলে ঢুলে এগিয়ে যাচ্ছে জন্ম নেওয়ার জন্য। সে কি বেথলেহেমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জন্ম নিতে? অর্থাৎ নতুন এক দানবীয় শক্তি জন্ম নিতে চলেছে। অর্থাৎ যেখানে যিশুর জন্ম হয়েছিল সেখানেই কি আবার অশুভ শক্তির জন্ম হবে? এটাই কবিতার সবচেয়ে ভয়াবহ ভবিষ্যৎবাণী, যা মানব সভ্যতার জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। কবি মনে করেন মানব সভ্যতা এক নতুন যুগে প্রবেশ করছে, কিন্তু সেই নতুন যুগ শান্তির নয়, বরং অশুভ এবং ধ্বংসের। রাব বিস্ট আসলে সেই ভয়ঙ্কর নতুন যুগের প্রতীক, যা মানবতার জন্য আতঙ্ক বয়ে নিয়ে আসবে। এবং কবির এই গভীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই কবিতাটি লেখা হয়েছিল, যখন পৃথিবী জুড়ে মৃত্যু, ধ্বংস, রাজনৈতিক অস্থিরতা এবং নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়েছিল। আর তার 20 বছর পর আরও ভয়ঙ্কর, আরও নিষ্ঠুর শক্তির আগমন হয়েছিল, যখন হিংস্র জাতীয়তাবাদের কারণে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। পৃথিবী এক ভয়ঙ্কর মানবিকতার ধ্বংসের সম্মুখীন হয়েছিল। রাব বিস্ট, এটি কোনো নির্দিষ্ট প্রাণী নয়, এটি একটি প্রতীক, অশুভ নতুন যুগের প্রতীক, নিষ্ঠুর শক্তির প্রতীক, মানবতার পতনের প্রতীক, ফেসিবাদ, যুদ্ধ এবং ধ্বংসের প্রতীক। অনেকে মনে করেন ইয়েটস ভবিষ্যতের এক ভয়ঙ্কর রাজনৈতিক যুগের ইঙ্গিত দিয়েছিলেন। বেথলেহেম এর গভীর তাৎপর্য এটাই, বেথলেহেম যিশু খ্রিস্টের জন্মস্থান, কিন্তু কবিতার শেষে কবি দেখান স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, অর্থাৎ বেথলেহেমে এবার জন্ম নিতে যাচ্ছে যিশুর মতো কোনো শান্তির প্রতীক নয়, বরং এক রাব বিস্ট। নতুন যুগ মানবতার মুক্তি নয়, বরং এক ভয়ঙ্কর ধ্বংস ডেকে নিয়ে আসবে। কবিতার মূল বক্তব্য, পৃথিবী ভয়ঙ্কর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পুরানো নৈতিকতা, সভ্যতা ধ্বংস হচ্ছে, মানুষ মানবিকতা হারাচ্ছে, ভালো মানুষেরা দুর্বল হয়ে পড়ছে, অশুভ শক্তি পৃথিবীকে দখল করছে। ভবিষ্যতে আরও ভয়ঙ্কর যুগ আসতে চলেছে। ইয়েটস শুধু তার সময়ের যুদ্ধ ও বিশৃঙ্খলার কথা বলেননি, বরং মানব সভ্যতার চিরন্তন সংকটকেও তুলে ধরেছেন। কবিতাটি আমাদের সতর্ক করে দেয়, যদি মানুষ নৈতিকতা, মানবতা ও সত্য থেকে দূরে সরে যায়, তাহলে সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আশা করি এটা বোঝা গেছে। তোমরা এটা একাধিকবার শুনে নাও। আগেই বলেছি এটা একটা গভীর অর্থবহ কবিতা। প্রত্যেকটা লাইনের আড়ালে লুকিয়ে রয়েছে একটা গভীর অর্থ। পৃথিবীর অত্যন্ত জনপ্রিয়তম কবিতাগুলোর এটি একটি। এরপর আমরা চলে আসবো
এমসিকিউগুলোতে। এরপর আমরা চলে আসবো এমসিকিউতে। দেখে যাও প্রশ্নোত্তরগুলো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। নিচের দেওয়া বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। নাম্বার 1, ইন দ্য পোয়েম দ্য ফাল্কন সিম্বলাইজেস। এই কবিতায় ফাল্কন অর্থাৎ বাজ পাখি কিসের প্রতীক? অথরিটি অ্যান্ড কন্ট্রোল, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ, বি ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। নাম্বার 2, ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। দেখো, ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্স দুটি আমরা স্বাধীনতা অর্থে ব্যবহার করি, কিন্তু দুটির অর্থ কাছাকাছি হলো এক নয়। ফ্রিডম কথাটির অর্থ হচ্ছে স্বাধীনভাবে কাজ করার অধিকার, বাধা ছাড়া নিজের ইচ্ছা মতো চলা, ব্যক্তিগত অধিকার বোঝাতে আমরা ফ্রিডম ব্যবহার করি। আর ইন্ডিপেন্ডেন্স, এটির অর্থ হলো অন্যের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত অবস্থা, কারো উপর নির্ভর না করা, স্বনির্ভরতা বা স্বশাসন। উদাহরণস্বরূপ, তুমি নিজের মতো কথা বলতে পারো, এটি হচ্ছে ফ্রিডম। আর একটি দেশ অন্য দেশের শাসন থেকে মুক্ত, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। সেকেন্ড কামিং কবিতায় ফাল্কন বা বাজ পাখি তার ফাল্কনার এর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই এখানে ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বলতে নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যাওয়াকে বোঝানো হচ্ছে। সি ফিয়ার অ্যান্ড আনসার্টেনটি, ভয় এবং অনিশ্চয়তা। ডি লয়্যালটি অ্যান্ড ওবিডিয়েন্স, বিশ্বস্ততা এবং বাধ্যতা। তাহলে কোনটি উত্তর হবে? ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লুজড আপন দ্য ওয়ার্ল্ড? বিশ্বে ছড়িয়ে পড়ল, বিশ্বে কি ছড়িয়ে পড়ল? উত্তর এ কেওস অ্যান্ড অ্যানার্কি, বিশৃঙ্খলা এবং অরাজকতা। বি পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, শান্তি এবং প্রশান্তি। সি জাস্টিস অ্যান্ড অর্ডার, ন্যায় বিচার এবং সুশৃঙ্খলা। ডি লাভ অ্যান্ড হারমোনি, ভালোবাসা এবং ঐক্য। কবিতা যারা আমরা পড়েছি তারা বুঝতেই পারছো বি সি ডি হবে না। বিশ্বে বিশৃঙ্খলা অরাজকতা এটা ছড়িয়ে পড়েছে, তাহলে উত্তর হবে এ। 3 নম্বর প্রশ্ন, অ্যাসেশন, বিবৃতি, রিজন, কারণ। রিজন কারণ। আর দেয়ার ইজ এন ইনক্রিজিং ডিসকানেক্ট বিটুইন দ্য কমন পিপল অ্যান্ড দ্য ওল্ড অর্ডার অফ সোসাইটি। সাধারণ মানুষ এবং সমাজের পুরানো শৃঙ্খলার মধ্যে বিচ্ছিন্নতা ক্রমশ বাড়ছে, তারা এগুলো ক্রমশ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এদের মধ্যে দূরত্ব বাড়ছে। বিকল্পগুলো দেখো। এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এ এবং আর দুটি সত্য, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। বি বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এ এবং আর দুটি সত্য, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এ সত্য কিন্তু আর মিথ্যা। ডি বোথ এ অ্যান্ড আর আর ফলস, এ এবং আর দুটি মিথ্যা। বিকল্পগুলো থেকে আমরা পরিষ্কার সি এবং ডি হবে না, এ এবং বি থেকে যে কোনো একটি উত্তর হবে। বিবৃতি এবং যুক্তি, এই রিজন, কারণ, এগুলো যদি আমরা ভালোভাবে পড়ি আমরা দেখব এই দুটি কিন্তু সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এ। তাহলে 3-এর উত্তর হলো এ। এরপর আমরা চলে আসি 4-এ, কেস। ঘটনাটা কি? দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। দ্বিতীয় আগমন, এই কথাগুলি মুখ থেকে বেরোতেই, এই কথাগুলি মুখ থেকে যেই বেরোলো, when a vast image out of spiritus mundi travels my sight somewhere in sands of the desert. স্পিরিটাস মুন্ডি থেকে এক বিশাল চিত্র আমার দৃষ্টিকে বিচলিত করে মরুভূমির বালুকার কোথাও। স্পিরিটাস মুন্ডি আমরা আগে আলোচনা করেছি ওয়ার্ল্ড স্পিরিট বা বিশ্বাত্মা, সমগ্র মানবজাতির স্মৃতি, অভিজ্ঞতা, কল্পনা ও প্রতীকের এক বিশাল সামষ্টিক ভাণ্ডার। কবি মনে করেন পৃথিবীর গভীর সামষ্টিক চেতনা বা বিশ্বাত্মার থেকে একটি ভয়ঙ্কর দর্শন উঠে আসে, একটি রাব বিস্ট বা ভয়ঙ্কর প্রাণীর ছবি। এই স্পিরিটাস মুন্ডি থেকে কবি ভবিষ্যতের অশুভ সংকেত দেখতে পান। এরপর কোশ্চেন, হোয়াই ডাজ দ্য ইমেজ অফ স্পিরিটাস মুন্ডি ট্রাভেল দ্য পয়েট সাইট?
কেন পিরিটাস মুন্ডির চিত্র কবির দৃষ্টিকে বিচলিত করে? বিকল্পগুলো দেখো। এ, ইট রিপ্রেজেন্টস দ্য অ্যান্টিক্রাইস্ট অ্যান্ড হেরাল্ডস অ্যান অ্যাপোক্যালিপটিক এন্ড। এটি অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্ট বিরোধী এবং পৃথিবীর ধ্বংসের সংকেত দেয়। অ্যাপোক্যালিপস তার থেকে আসছে অ্যাপোক্যালিপটিক, ধ্বংস, মহাপ্রলয়, পৃথিবীর মহাপ্রলয়ের সংকেত দেয়। বি, দ্য পয়েট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য ইমেজ, কবি ছবিটিকে বুঝতে পারেন না। সি, ইট ইজ স্ট্রেঞ্জ টু দ্য পয়েট, ছবিটি কবির কাছে অদ্ভুত। ডি, দ্য পয়েট ইজ নট ফন্ড অফ দ্য ক্রিয়েচার, কবি প্রাণীটিকে পছন্দ করেন না। অভ্যাস উত্তর এ, ইট রিপ্রেজেন্টস দ্য অ্যান্টিক্রাইস্ট অ্যান্ড হেরাল্ডস অ্যান অ্যাপোক্যালিপটিক এন্ড। এটি অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্টের বিরোধী এবং পৃথিবীর ধ্বংসের সংকেত দেয়। নাম্বার 5 বা শেষ প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য ইভেন্টস ইন দ্য অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য পোয়েম, কবিতায় ঘটনাগুলো যে ক্রমে এসছে সেই ক্রমে সাজাও। বাক্যগুলোর অর্থ আমরা দেখে নিই। এ, এ রাফ বিস্ট স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, একটি ভয়ঙ্কর জন্তু বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে জন্ম নেওয়ার জন্য। বি, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে চরম অরাজকতা ছড়িয়ে পড়েছে। সি, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্বিতীয় আগমন আসন্ন, দ্বিতীয় আগমন খুব কাছাকাছি। ডি, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, অত্যন্ত জনপ্রিয় লাইন, সব কিছু ভেঙে পড়েছে, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। কবিতাতে দেখো, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এটি আগে এসছে, সব কিছু ভেঙে পড়ছে, কেন্দ্র আর ধরে রাখতে পারছে না। তাহলে অপশানগুলোর মধ্যে ডি যেটি প্রথমে আছে সেটি হবে। এখানে একটি অপশানেই ডি প্রথমে রয়েছে, সেটি হচ্ছে DBCA, এ অপশান DBCA, এটি হবে সঠিক উত্তর। প্রথমে ডি, সমাজ ভেঙে পড়েছে, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। তারপরে বি, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, তারপর অরাজকতা ছড়িয়ে পড়ছে। তারপর সি, কবি অনুভব করছেন সেকেন্ড কামিং আসন্ন, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দ্বিতীয় আগমন আসন্ন। তারপর এ রাফ বিস্ট স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, সেই রহস্যময় পশুটি বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে জন্ম নেওয়ার জন্য। অতএব সঠিক উত্তর DBCA, রাইট অপশান এ। That's all for today. Thank you all. Thank you for watching my episode. এই পুরো এপিসোডটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপর প্রতিটি প্রোজ পিস এবং প্রতিটি পোয়েট্রি পিসের সেপারেট MCQগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। যদি আমাদের এই এপিসোড ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকেও। Once again, thank you all. That's all for today.